হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালোই আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালোই আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদের জন্য আরও একটি নতুন গল্প নিয়ে আসলাম। তোমরা পুরো গল্পটা শুনবে, আমি 100% শিওর তোমরা অনেক মজা পাবে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। একদম বিয়ে বাড়ি আমেজ গানেই বলে দিচ্ছে, তাই না? মফস্বলের মানুষগুলো বিয়ে বাড়ি উৎসব মুখর রাখে সাউন্ড বক্সে সারাদিন উচ্চ আওয়াজে গান বাজিয়ে। সে রেওয়াজ থেকে শিকদার বাড়িটাও বাদ পড়ল না। এই তো দিন 7 পরই শিকদার বাড়ির বড় দুই নাতিনাতনির একসঙ্গেই বিয়ে। এদের বিয়েটা হতে চলেছে ভীষণ অন্যরকম। বাড়ির বড় নাতি ছেলে রায়ান আর বড় নাতনি রুমকি, এরা চাচাতো ভাই বোন। রায়ানের একমাত্র শালাবাবুর সঙ্গেই রুমকির বিয়েটা হচ্ছে। যেদিন রায়ানের বুভাত সেদিনই রুমকির বিয়ে। ব্যাপারটা হলো বরযাত্রীরাই হচ্ছে বুভাতের মেহমান। এভাবে দুটো বিয়ে একই দিনে হওয়াতে বড় মানুষ থেকে ছোট মানুষ সবারই নানারকম পরিকল্পনার অন্ত নেই, সেই সাথে আনন্দেরও। কুটুমও আসার যেন শেষ নেই। এত এত আত্মীয়দেরকে কোথায় থাকবে তা নিয়ে চিন্তাও নেই অবশ্য। শিকদার বাড়ি তো আর কম ক্ষেত্রফল নিয়ে নয়। এই শিকদার বাড়ি আরও বছর 40 আগেই 3 ভাগ হয়ে গেছে। কিন্তু প্রথম যে বাড়িটা তৈরি হয়েছিল সে বাড়িটাই আসল শিকদার বাড়ি হিসেবে চেনে মানুষজন। এই আসল শিকদার বাড়িতে থাকেন শুধু ছোট শিকদার, মানে ছোট ভাই সালাম শিকদার, মেজ ভাই আমজদ শিকদার এই বাড়ি থেকে 20 পা এগোলেই পাশাপাশি অট্টালিকা তৈরি করে বসবাস করেন। আর বড় ভাই রহমান শিকদারের বাসভবন মিনিট 5 দূরত্বে অবস্থিত। 3 ভাইয়ের বড় বড় অট্টালিকাতেই সকলের শয্যাস্থান মিলে যাবে কোনো ঝঞ্ঝা ছাড়ায়। আর বিয়েটা হচ্ছে ছোট শিকদার বাড়ির নাতিনাতনির। মাগুরার মতো ছোট একটা জেলাতে এই শিকদার গোষ্ঠী বেশ পরিচিত আর সম্মানিত অধিকাংশের কাছেই। কয়েকজন বিত্তশালীদের মধ্যে এরা অন্যতম। মাগুরা মূল শহরের মাঝে বড় বড় দুটো প্লাজায় 3 শিকদারদের। সোনার ব্যবসাতেও এরা জড়িত, যা দেখাশোনা আর পরিচালনা করে শিকদারদের ছেলেপুলে। তাছাড়া এদের পরিবারের মেয়েছেলে নাতিনাতনি প্রায় সকলেই শিক্ষিত, আর কেউ কেউ সরকারি উচ্চপদের চাকরিতে আবার নিযুক্ত। এমনকি শিকদারদের মেয়ে জামাইগুলোও বেশ বিত্তবান আর প্রভাবশালী। বলা হয়ে থাকে এই গোষ্ঠীর আরেক নাম স্বর্ণ গোষ্ঠী, কারণ এই সোনার ব্যবসাটা শিকদার পরিবারের বহু পুরনো ব্যবসা। ছোট শিকদার তো তার বড় কন্যার বিয়েও দিয়েছেন ঢাকার বড় সোনা ব্যবসায়ী জারিফ ইসলামের সঙ্গে। তার ব্যবসায় অবশ্য আরেকজন অংশী আছেন। দুজনের পরিশ্রমে তাদের স্বর্ণের ব্যবসাটা বাংলাদেশে নানান জায়গায় ছড়িয়ে গেছে গত 15 বছরে। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেটে কয়েকটি আউটলেট রয়েছে তাদের। তো পারিবারিক ব্যবসা বাণিজ্যের কথা বলা হলো খুব, বরং বিয়ে বাড়িতে কি ঘটছে, কি হালচাল সেটাই জানায়। বহু বছর পর শিকদার বাড়িতে বিয়ের উৎসব লেগেছে। মিষ্টান্ন থেকে শুরু করে সব খাবারই এ বাড়িতেই তৈরি হচ্ছে। তবে একটু অসুবিধাজনক ব্যাপার হলো, একদম মাঘ মাসের শীতের মধ্যে এই বিয়েটা হয়ে দাঁড়িয়েছে কাজ করা মানুষগুলোর জন্য বেশ কষ্টদায়ক। সেই সুকুমার রায়ের ছড়াটা মনে আছে না? হা, রান্নার বাবুর্চি, ময়রা, বাড়ির বাকি কাজের লোকদের অবস্থা ঠিক এমনই। সারা বাড়িতে নিরিবিলি। তার উপর ছোট শিকদারের বড় পুত্রবধূ হচ্ছে কারণে অকারণে চেঁচামেচি করা তার নিত্য স্বভাব। ফজরের আজান দিতে না দিতেই মোল্লা বাড়িতে পানি ভেজালমুক্ত গরুর খাঁটি দুধ আর খেজুরের রস আনতে পাঠিয়েছেন বাড়ির 2টা ছেলে মেয়েকে। সেই কাক ডাকা ভরে গেছে তো গেছে, এখন বেলা বাজে 6:30, আসার নামগন্ধ নেই ওদের। এই 6:30টায় তার কাছে ঢের বেলা কিনা। চেঁচামেচি আরম্ভ করেছেন সেই দুটো ব্যক্তির উপর। উচ্চবাচ্য করতে করতেই বললেন, মাইয়া মানুষ দিয়া কি আর এইসব কাম হয়? ছেড়িডা আইছে 2 দিনের লাগি। খাচ্চোর ছায়াডা তারে ঘুমেরতে টাইনা টুইনা নিয়া গেল। বেয়াদ্দপ ছ্যামরা, তুই হুন্ডাখান নিয়া একলাই যাইতি। এই তো ছিল সকালের চিত্রটা। বাড়িতে জোয়ান ছেলেপুলে আছে ঠিকই, তবে এই শীতের সকালে উঠে কাজে হাত লাগাবার মতো তেমন কেউ নেই। ছোট শিকদারের বড় পুত্র হাবিবকে বাড়ির মূল ফটকে হঠাৎ ঢুকতে দেখা গেল। মাথায় টুপি, পরনে সফেদ পাঞ্জাবি আর সাদামাটা একখানা লুঙ্গি। শ্যাম বর্ণের লম্বা মুখটাতে কাঁচাপাকা লম্বা দাড়ি ওর। দাড়িতে গতকালই মেহেদি লাগিয়েছেন, রংটা এখনো ভালোমতো হয়নি। এই মানুষটি কেবল আপন মানুষদের জন্য মিষ্টভাষী আর নরম হৃদয়ের, কিন্তু এর বাইরে তার স্বভাবখানা কেমন যেন রুক্ষ। খুব একটা পছন্দনীয় লোক নয় সে বাইরের লোকেদের কাছে। ওকে ফোন কানে নিয়ে বলতে শোনা গেল,
আব্বাজান তুমি টার্মিনালেই দাঁড়াও, আমি এখনই মানুষ পাঠাইতেছি, রাস্তা চিনতে পারবা না নইলে। কথাগুলো শুনতে শুনতে ওর গৃহিণী মঞ্জুয়ারা এসে দাঁড়ালেন স্বামীর পাশে। নোকিয়া বাটন ফোনটা কান থেকে নামিয়ে স্ত্রীকে জানালেন তিনি, আরে জামাই আসতেছে তার এক বান্ধবীর সাথে নিয়ে। চিনতে পারলেন না মঞ্জুয়ারা? আপনার বোনদের কোনো মেয়ে জামাইয়ের কথা কইতেছেন? ধুরক না, আমি ভুল কইলাম, জামাই তো হইবার চাইছিল, তা তো হইল না। আশফিক আসতেছে, আব্দুল কাকার নাতি, জাওয়াদ ভাই ছেলে। ওনা বিদ্যাস ছিল, আসলো কবে কি জানি। জাওয়াদ মনে হয় জারিফের সাথে আসব বিয়ার পয়লা দিন, তাই ছেলেরে আগে পাঠাই দিচ্ছে। বান্ধবীর কথা কইলেন, কারের সাথে নিয়ে আসতেছে আবার? আমাদের অত সুন্দর মাইয়া রাইখা কোনো জান্নাতি হুর ধরল দেখবার চাই। থাক, বাদ দেও ওসব পুরান কথা। ও আসলে ভালমতো খাতিরাত্ন কইরো আব্দুল কাকা আর জাওয়াদের জন্য হইলেও। করবানি, যাই করি মনেরতে তো আর কিছু আসব না। 4 বছর আগে যা কইরা গেছে তা কি ভুলবার পারি? আসতেছে আবার কোনো লজ্জা? তুমি অত কথা কও কে? নিষেধ করলাম না কিছু না কইতি? তোমারে বলে বিশ্বাস নাই কি যে কোরবানে আল্লাহ মালুম। বাচ্চাদের মতো ভেংচি কেটে চলে গেলেন মঞ্জুয়ারা। বুয়ের এমন কীর্তি দেখে চিন্তায় মাথা নাড়াতে নাড়াতে বাড়িতে ঢুকলেন হাবিব। অতি জলদি জলদি রায়ানকে ঘুম থেকে তুলে বাস টার্মিনালে পাঠিয়ে দিলেন ওই দুজন মানুষকে অভ্যর্থনা জানিয়ে। মাপু, ও মাপু, মাপুরে মাপু, হুন্ডা খান আস্তে চালাও, ঠান্ডায় শরীরের পার্সপত্র জমে গেল তো। ও আল্লাহ, এর চেয়ে হাইটে আসতাম, মইরে গেলাম। দা ফোন কইরো আমার, একটা লাথি খাবি? বলছিলাম না রিকশায় আসতে, মাতব্বরি করলি তখন। বাড়ি গিয়ে মামির ঝাড় খাওয়া লাগবে সেই প্রস্তুতি নে। ওই শালা মোল্লা দুধ নাই তা ফোন দিয়ে একবার জানাই দিতে পারত না? শালা চোর রবার্ট পার দুধকারে দিচ্ছে, আবার নাকি সন্ধ্যায় আসতে হইব। বাল, গাড়িটা থামালাম রিমন, হাত পা অসাড় হয়ে আসতেছে। টার্মিনালে থামাও আপু, ছোট করে দুধ চা খাইয়ে যাই চলো। আচ্ছা চল। কুয়াশাতে ভিজে দুটো নরম্র অবস্থা, ঘাসের ওপর জমে থাকা শিশিরের মতো দুজনের অক্ষিপক্ষতে জমে আছে কুয়াশা বিন্দু। রিমনের সামনের চুলগুলো ভিজেও একাকার। কেবলই রোদ্দুরের রেখা দেখা মিলল টার্মিনালের সম্মুখে দাঁড়িয়ে থাকা বটগাছটার ওপর। হঠাৎ সামনেই রায়ানকে দেখতে পেল ওরা। রিকশা থেকে নামছে সে, তারপর রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লাল রঙের হোন্ডা ওয়ারওয়েভের দিকে ছুটছে। রিমন ভ্রুকুটি করে গাড়িটির সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটাকে চেনার চেষ্টা করল। দীর্ঘকায় মানুষটির মুখখানা দেখতে না পেলেও 1 মিনিটেই সে আবিষ্কার করে ফেলল আশফিক জাওয়াদকে, যাকে গত 2 বছর শুধু ফেসবুক, ইনস্টাগ্রামে লাখো লাখো ফলোয়ার্স সমৃদ্ধ আইডিতেই দেখা যায়। এই কুখ্যাত ছবিওয়ালা বেটা এতকাল পর এইখানে কি করে? উদাসীন গলাতে অল্প বিস্ময় ঢেলে বিড়বিড় করল রিমন। এক পল যেতেই তার উত্তরও মিলল। রিমনের ফ্যামিলি গাড়িটার সামনের সিট থেকেই নামল এক সুরসুন্দরী, দেখতে যেন অনেকটাই আমেরিকার সিঙ্গার কেটি পেরির মতো, তবে ঠমক কিছুটা বাঙালিদের মতোই। ঝলমলে সোনালি চুলে দুধসাদা গাত্রবর্ণের যুবতীকে দেখে রিমন বুঝে ফেলল সুন্দরীটার জুটি আশফিক ভাই। মুগ্ধতায় সে স্বগতোক্তি করে বসল, ওমা মাপু, এরেই কি অপ্সরা কয়? তোর কাছে যদি মনে হয় তাহলে তাই। অপ্সরা মানে জানিস বাই দ্য ওয়ে? জানি, মেলা সুন্দরী। জবাবের প্রেক্ষিতে রিমন সামনের মানুষটির হাসির শব্দ শুনল, তারপর তার থেকে বিপরীত জবাব পেল, স্বর্গের বারাঙ্গনা বা বেশ্যায়। জিভ কামড়ে ধরল রিমন, আস্তাগফিরুল্লাহ, আমি আর চা খাম না, চলো দৌড়াও আপা। বাইকের উপর দুজন হাসতে হাসতে শীতের অত্যাচার নিমিষেই ভুলে গেল যেন। বাইক থেকে 1 কলস খেজুরের রস আর 1 কলস দুধ নিয়ে নেমে পড়ল রিমন বাড়ির দোরগোড়ায়। দুধের পরিমাণ 10 কেজি থাকবার কথা ছিল, কিন্তু 5 কেজি দুধই অবশিষ্ট ছিল মোল্লা সাহেবের বাড়ি। সে নিয়েই চিন্তা করতে করতে রিমন বাড়িতে ঢুকল। মামির কড়কড় গলার গালি শুনতে একদমই ভালো না। বারান্দাতে দাঁড়িয়ে ছিলেন মামি। সেজ নন্দের একমাত্র ছেলের হাতে দুধের কলস একটা দেখেই বুঝে গেলেন মোল্লা 10 কেজি দুধের টাকা অগ্রিম রেখে 5 কেজি পাঠিয়েছে। এগিয়ে এসে রিমনকে খ্যাক মেরে শুধালেন, দুধ আর কয়? আর তো ছিল না মামি, কারা নাকি জোর করেই নিয়ে গেছে। বিকালের দিক। কথা শেষ হতে না হতেই বকাচকা শুরু করলেন তিনি। না পারে সইতে রিমন, আর না পারে কিছু কইতে। বকাচকার পর্ব শেষ হলেই মঞ্জুয়ারা খেয়াল করলেন বড় নন্দের মেয়েটা নেই সাথে। গেটের দিকে দেখতে দেখতে জিজ্ঞেস করলেন, মাহি কইরে রিমন? ওরে কি থুইয়া আইলি? না আপু, বড় নানার বাড়ি চলে গেল। কইল ঘুম ভালো হয় নাই, ওইখানে যাইয়া ঘুমাবে, তারপর একবারে সন্ধ্যায় ঢুকবে এই বাড়ি। কিছু আর বললেন না তিনি।
মাহির ও বাড়িতে যাবার প্রয়োজনীয়তা বেশ উপলব্ধি করতে পারলেন। তবে মাহির কাজটা মোটেও ভালো লাগল না। এরই মধ্যে গেটের বাইরে গাড়ির হর্ন শোনা গেল বোধ হয়। রিমন দুধের কলস উঠানে রেখেই দৌড়ে গেল সেই ইংলিশ সুন্দরীকে দেখতে। মঞ্জুয়ারাও বুঝে গেলেন আশফিক এসে পড়েছে। তিনি ছুটলেন স্বামীকে ডাকতে। গাড়ি থেকে দিলিশাকে নিয়ে নামতে না নামতেই আশফিক চারপাশে পাড়া প্রতিবেশীর ভিড় দেখে বিরক্তিতে জমে গেল। সামনে চেনা অচেনা অনেকগুলো মানুষের মধ্যে হাবিব শিকদারকে দেখে এগিয়ে এসে পায়ে হাত দিয়ে সালাম করে বসল সে। না বাবা, নাহির তো আসার কথা ছিল গতকাল, কিন্তু ওর আব্বা কইল চট্টগ্রাম কি কাম পড়ছে সেইখানে যাইতে হয়েছে ওর। আসতে দেরি হবি রায়ান যাইয়া তাই খালি মাহিয়ানরে আনছে। নামটা শুনতেই আশফিক অস্ফুটেই মাহি বলে চারপাশে নজর ঘুরিয়ে খুঁজল ব্যক্তিটিকে। আমার কাছে মনে হয় যে কোনো বাড়ির প্রাণ হল বয়োজ্যেষ্ঠ আর বাচ্চা শিশু। এদের অস্তিত্ব বাড়িটাকে অবিরত প্রাণবন্ত রাখে। বয়োজ্যেষ্ঠ মানুষগুলো সময়ের সাথে সাথে খিটখিটে হয়ে যায় তো, তাই সবসময় সকলের উপর চলতে থাকে ওদের আদেশ উপদেশ আর বকাচকা। বাড়িঘর তার হাত ডাকেই সব সময় রমরমা থাকে। ছেলে ছেলেবু নাতিপুতি সকলকে নাকের ডগায় রেখে চলতে চায় ওরা। ওদেরকে সঙ্গ দেবার মতো মানুষ থাকে না বলেই হয়তো কারণে অকারণে সবাইকে নাচাতে থাকে। 3 শিকদারদের মাঝে বেঁচে আছেন শুধু ছোট শিকদার। বড় 2 ভাইয়ের মৃত্যুর পর মুমূর্ষু অবস্থাতে টিকে আছেন তিনি। শিকদার গোষ্ঠীতে এই একটি মাত্র মুরব্বী সকলের মাথার উপরে ছায়াতল যেন। সকলেই কামনা করে এই মানুষটি যেন সর্বদা প্রফুল্ল চিত্তে থাকেন, কখনো যেন এক ফোঁটা কষ্ট উপলব্ধি না হয় ওর। সৃষ্টিকর্তা যেন আরও দীর্ঘায়ু করেন ওকে। এই শিকদারের 2 পুত্র 4 কন্যা। 2 পুত্রের আবার ছেলেমেয়ে 4 জন। আর 4 কন্যার মাঝে বড় কন্যাকে আল্লাহ পাক খুব অল্প বয়সেই নিয়ে গেছেন। সেই কন্যার মৃত্যু শোক এখনো মাঝে মধ্যে সালাম শিকদারের অন্তর কাঁদায়, যখন ফুটফুটে 2টো নাতিনাত। আশফিক ঘরের মুখে দাঁড়িয়ে আরাম কেদারায় শয্যারত অবস্থায় থাকা নানাজানের দিকে ভীতি চোখে চেয়ে আছে। 4 বছর আগে এই মানুষটি তাকে বুকে জড়িয়ে কতবার যে সারা মুখে চুমু খেয়েছিলেন, শুধু তার আদরের নাতনির হবু জামাই বলে। ওকে দেখতে এই বয়সেই 7 ঘন্টার গাড়ি জার্নি করে ছুটে গিয়েছিলেন ঢাকাতে। সেই সম্পর্ক ছিন্ন করে চলে যাবার সময় আশফিক শুধু নিজের ইচ্ছা, নিজের স্বপ্নকে প্রাধান্য দিয়ে বাকি সব সম্পর্ক ধুলো ভেবে ঝেড়ে ফেলে গিয়েছিল। মনে পড়েনি সে শুধু মাহির নয়, সাথে আরও কতগুলো মানুষের হৃদয় ভঙ্গ করে যাচ্ছে। এত বড় অন্যায়ের পরেও এই পরিবারের প্রতিটা সদস্য তাকে মাথায় করে রেখেছে। কিন্তু সামনের এই শ্রদ্ধেয় মানুষটি কি সে আগের মতো ওকে স্নেহের সঙ্গে বুকে জড়িয়ে নেবেন? ভারী নিঃশ্বাস ত্যাগ করে ত্রস্ত পায়ে এগিয়ে নানাজানের পায়ের কাছে বসল ও। তার হাঁটুর ওপর হাতটা রেখে সম্পন্দিত গলায় ডাকল, নানু ভাই। চোখ মেললেন না তিনি। পুনর্বার ডাকল আশফিক, ও নানু ভাই, একটু দেখো না আমাকে। নানাজান ডান কাত করা ঘাড়টা ঘুরিয়ে ঝাপসা চোখে পিটপিট করে চেয়ে আশফিকের মুখটা দেখল। এই মুখটা চিনতে প্রথমবারে বেশ খানিকটা কষ্টই হল তার। আশফিক আন্দোলিত গলায় জানাল, আমি জাওয়াদ রায়হানের ছেলে আশফিক, নানু ভাই। চিনতে পেরেছ আমাকে? চিনতে পারলেন কি সালাম শিকদার? হ্যাঁ, এই তো সেই হীরার টুকরো মুখখানা, যে মুখখানা দেখে শুধু আদর পেয়েছিল তার নাতনিখানা। যেমন তার সোনার টুকরো, তেমনি মিলেছিল নাত জামাইটাও। ভারী খুশি হয়েছিলেন তিনি মাহি আর আশফিকের না হওয়া সম্পর্কটার খবর শুনে। কিন্তু সেই আশফিক 4 বছর আগে কত বড় একটা ধাক্কা দিয়ে তার মা হারা নাতনিকে ফেলে চলে গেল না? মনে পড়তেই কোনো প্রতিক্রিয়া দেখালেন না তিনি। বিনা অভিব্যক্তিতে চোখ দুটো আবার বুজে ফেললেন। কি বা বলবেন? আশফিকের দাদু আব্দুল রায়হানও ছিলেন সোনা ব্যবসায়ী। সেই সূত্রেই পরিচয় ছিল দুজনের। আর আজ আব্দুলের ছেলে জাওয়াদের সঙ্গে তার বড় জামাই জারিফের পার্টনারশিপ। আব্দুল যেমন নির্ভেজাল মনের ছিলেন, তেমনি ওর ছেলে জাওয়াদও ভীষণ ভালো মনের মানুষ। কিন্তু আশফিক ওদের কারো মতো হল না। আব্দুল আর জাওয়াদের জন্যই আশফিকের সঙ্গে জোর আওয়াজে কিছু বললেন না তিনি। না হলে এই ছেলেটিকে তার বাড়ির দোরগোড়ায় পা রাখার জন্য জুতোপেটা করে ছাড়তেন। বুঝতে পারল বোধ হয় আশফিক, নানাজান কথা বলতে চায় না ওর সঙ্গে। পা দুটো জড়িয়ে ধরল নানাজানের, নরম মৃদুস্বরে বলল, আমার অন্যায়ের মাফ হয় না তাই না নানু ভাই? আমাকে চড় থাপ্পড় দাও, যা খুশি গালমন্দ করো, তবুও আমায় ক্ষমা করো না নানু ভাই। তোমার জন্য আমি এত দূর এসেছি, মাফ চাইতে এসেছি। আমাকে অভিশাপ দিও না নানু ভাই। কথাগুলো শুনেও নানাজান দেখল না আশফিকের মুখটা, অশ্রুনীরে ভেজা চোখ দুইটা। বন্ধ চোখেই হাতের ইশারায় চলে যেতে বললেন ওকে। তা দেখে আশফিক আরও একবার প্রলম্বিত শ্বাস ত্যাগ করল।
চোখ দুটো মুছে দাঁড়িয়ে পড়ল। এই বৃদ্ধ মানুষটির অভিশাপ কুড়িয়ে মনের শান্তি কি কখনো মিলবে? আশফিক আর দিলিশার নাশতা পানির